এনসিপি এবং জামায়াত এই দুটো রাজনৈতিক দলের নির্বাচন কেন্দ্রিক কথাবার্তায় প্রায় আমরা আসলে মিল খুঁজে পাচ্ছি এবং অন্যান্য রাজনৈতিক দলও আসলে সেই মিল খুঁজবার চেষ্টা করছেন। জামায়াতের নায়েবে আমির তিনি বলেছেন যে তারা প্রথমেই মনে করেছিলেন, অন্তত এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর তারা মনে করেছিলেন প্রথম কাজটাই হবে সংস্কার, এবং এখন তারা দেখছেন প্রথম সংস্কারটা করা দরকার ছিল উপদেষ্টা এবং মন্ত্রীদের চেয়ারগুলোর। ইতিহাস বলে যারা ওই চেয়ারে বসে আগে যাই থাকুক না কেন, চেয়ারে বসার পর আওলা ঝাওলা হয়ে যায়। চেয়ারগুলো ভালো করে পরিষ্কার করে আমাদের দেশের উপদেষ্টাদের বসাইলে কিছুটা হইলে সঠিকভাবে কাজ করত। কেউই কি তাহলে সঠিকভাবে কাজ করছেন না? আবার এই উপদেষ্টারা কিংবা এই প্রধান উপদেষ্টা তিনি নিজেই বলেছেন তো এই ছাত্ররাই, এই জনতাই হচ্ছে তার নিয়োগকর্তা। ধন্যবাদ আপনাকে। আসলে গত এক বছর যাবত তো এই কথাটা জামাত কেন আমরা প্রত্যেকেই বলেছি এবং প্রধান উপদেষ্টা মহোদয়ের সামনে বেশ কয়েকবার বলেছি যে আপনি দেশ এবং রাষ্ট্রের সংস্কারের আগে আপনি আপনার উপদেষ্টা মণ্ডলী সংস্কার করেন, কারণ আপনি এমন কিছু উপদেষ্টা নিয়োগ করেছেন যেটা আসলে আপনার জুলাই আগস্টের স্পিরিটের সাথে যায় না, এবং যারা আপনার দেশ নিয়ে চিন্তাভাবনা করে না এবং যাদের দেশ নিয়ে চিন্তাভাবনা করার মতো যোগ্যতাও নেই, আপনার কোনো সংস্কার অথবা কোনো পরিবর্তনের কোনো আপনার তার করতে হবে না। তো এটা উনি করেন নাই, এখন শেষ সময়ে এসে করবেন সেটাও তো বলা যায় না। গত মাসের 24 তারিখে যখন দেখা হয়েছে তখনও বলেছি, আমরা 12টা রাজনৈতিক দলের 12 জন নেতা বক্তব্য রেখেছি, সেখানে বলেছি যে এখনও সময় আছে, আপনি উপদেষ্টা মণ্ডলী একটা সংস্কার করেন, আপনার বেশ কিছু উপদেষ্টা আপনার জনমানসে। আবার তিনি এটিও বলেছেন যে জামায়াত যদি আসে কিংবা জামায়াতের নায়েবের আমিরকেও যদি আসলে এই দায়িত্ব দেওয়া হয়, সংস্কার করতে 1 সপ্তাহ লাগবে। না, এটা আবার অনেক একটু বেশি বলতেছে। বাংলাদেশের মতো একটা বহু বিভক্ত একটা জনগোষ্ঠীকে 7 দিনের মধ্যে সব কিছু করে ফেলবে সেটা না। তবে আপনার উপদেষ্টা মণ্ডলী অথবা প্রধান উপদেষ্টা আমাদেরকে হতাশ করেছেন। তিনি আপনার কোনো ক্ষেত্রেই সাফল্যের তেমন কোনো চিহ্ন রেখে যেতে পারেন নাই, অথবা সাফল্যের সোপানে দেশটাকে আপনারা উঠিয়ে দিয়েছেন, এই কথা বলার কোনো উপায় নেই। যে কারণে আমরা সবসময় বলেছি একটা নির্বাচিত সরকার ছাড়া আপনার দেশের সার্বিক সংকটের সমাধান করা যাবে না। আজকেও আপনি একটু আগে আপনাদের হেডলাইনের মধ্যে আছে যে বিদেশি বিনিয়োগকারীরা বলেছে যে দেশের স্থিতিশীলতা না হলে বিনিয়োগটা হবে না, সেটা আমরাও মনে করি, এবং স্থিতিশীলতা আনতে হলে একটা নির্বাচনের দরকার, এবং সেই নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে। এই ব্যাপারে আমরা ডিসেম্বরে চেয়েছিলাম, ডিসেম্বরের আগেও চেয়েছিলাম, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা প্রধান উপদেষ্টার মহোদয় থেকে নিশ্চিত করা গেছে। তারপরে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাকে স্বাগত জানিয়েছে, আপনার নির্বাচন কমিশনের প্রস্তুতি নিচ্ছে। এই সময় আপনার জনৈক নাসিরুদ্দিন পাটোয়ারি কি বললেন অথবা জামাতের আমির কি বললেন এটা জনগণের কাছে ধর্তব্যের বিষয় নয়। আর এখানে আপনার এনসিপি আপনার বাংলাদেশের রাজনীতিতে সেইভাবে নিজেদেরকে প্রাসঙ্গিক করতে পারেন নাই। আর আপনার ধরেন যে কোনো সংস্কার বলেন আর আপনার যে কোনো পরিবর্তন বলেন, সেটা তো একটা আইনি কাঠামো দেওয়ার ব্যাপারে যে কথাগুলো উঠছে, সেটা তো ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই। আমরা আপনার আইনি কাঠামো দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছি। আপনার যে ঐক্যমত্য কমিশন আছেন তারাও বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন। এখন আপনি দেখেন 166টা প্রশ্ন আমাদের সামনে এসছে, তার মধ্যে 30টার মতো একদম এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে কোনো আলোচনার বিষয়বস্তু না, কারণ অধিকাংশ রাজনৈতিক দলগুলো 30টার সাথে একমত হন নাই। আর 20টা নিয়ে একমত হওয়ার ব্যাপারে আলোচনা করেছেন, এবং আমরা 20টার ব্যাপারে একমত হয়েছেন। তার মধ্যে কয়েকটা ক্ষেত্রে হয়তো কেউ দ্বিমত পোষণ করেছেন, বড় রাজনৈতিক দলগুলো দ্বিমত পোষণ করেছেন, ছোট রাজনৈতিকগুলো দ্বিমত পোষণ করেছেন। তাকেও আর একটু কমিয়ে আনা যায় কিনা সেভাবে চেষ্টা চলছে। অর্থাৎ আমরা একটা ঐক্যবদ্ধভাবে কিন্তু আমরা আলাপ আলোচনার ভিত্তিতে কিন্তু জুলাই ঘোষণাটা দিতে পেরেছি। আবার কিছু কিছু ইস্যুতে এনসিপি কিংবা জামায়াত ছাড় দিতে একেবারেই নারাজ, বিশেষ করে জুলাই সনদের মতন ইস্যু, পিআর এর ইস্যু, এই ইস্যুগুলো নিয়ে তাহলে আসলে দেখুন, এখানে আপনি গণতন্ত্র মানলে তো আপনাকে বেশিরভাগ মতামতকেই প্রাধান্য দিতে হবে। আপনার ইয়েতে ঐক্যমত্য কমিশনে 32টা রাজনৈতিক দলকে একসাথ করলেও বিএনপি সমান হবে না, 31টাকে একসাথ করলেও। কিন্তু তারপরও কিন্তু আপনার এখানে বিএনপিও আপনার একটা মতামত দিয়েছে, একদম অনুপরমাণু সদৃশ্য রাজনৈতিক দলগুলো একটা মতামত দিয়েছে। কারোর মতামতটাকে উপেক্ষা করা হয়নি। প্রত্যেকেই গণতান্ত্রিক অধিকার আছে কথা বলার, কিন্তু সেই কথাটা বলতে হবে তো বাস্তবসম্মতভাবে। আমরা সবাই উন্মুখ হয়ে আছি একটা নির্বাচন করার জন্য। নির্বাচনের বিকল্প তো কিছু নাই। আমরা শেখ হাসিনা নির্বাচন দেন নাই বলেই তো আমরা রাজপথে 15 বছর পর্যন্ত ছিলাম। শেখ হাসিনা নির্বাচন দেননি বলেই তো আপনার মানুষ তার ওর ক্ষুব্ধ ছিল। তাকে বিতাড়িত করে আরেকটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাই তো আমাদের জন আকাঙ্ক্ষা। তো সেখান থেকে তো বাদ সাদার কিছু নেই। এখানে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে হুমকি ধামকি এগুলো কোনো কাজের না। যেটা বললেন আমার সহ আলোচক, যে আসলে একটা আলোচনার মধ্যে অনেক আলোচনার প্রেক্ষিতে একটা কথা যখন আসে আপনার টিভিতে কিন্তু পেপার মিডিয়াতে সেটাই হাইলাইট করে।
এবং এই জিনিসটা আমি দেখছি না, এটা একটা রোগে আক্রান্ত হয়ে গেছে। যেমন আপনার বদিউল আলম মজুমদার সাহেব সাংবাদিক সম্মেলনে বলেছেন যে 71% জনগণ সংসদের উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি চায়, এবং প্রত্যেকটা পত্রিকা, একটা পত্রিকাকে আমি দেখি নাই এই শব্দটা ইউজ করতে হেডিংয়ের মধ্যে যে আপনার উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে চায়। প্রত্যেকে বলেছে যে 71% মানুষ পিয়ার চায়। তো এই যে একটা মানে মিডিয়া সন্ত্রাস চলতেছে, এই ব্যাপারেও কিন্তু আমাদেরকে যথেষ্ট সচেতন হতে হবে। এবং আমার মনে হচ্ছে যে সব কিছুর মানে এগুলোকে দূরত্বটাকে কমিয়ে এনে নির্বাচনের পথে তো ট্রেনটা চালু হয়ে গেছে। নানানভাবে ষড়যন্ত্রের আভাস আমরা খুঁজে পাচ্ছি।